নমস্কার। আজকে আমি স্ট্রেস বা মানসিক যে চাপ সেটা কেন হয়, কি তার রুট কজ, আর সেই মানসিক চাপ থেকে আমরা সহজে কিভাবে মুক্তি পেতে পারি, মানে কি কি টেকনিক আমরা ফলো করলে আমরা সেই মানসিক চাপের থেকে মুক্তি পেতে পারি বা ম্যানেজ করতে পারি, সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমেই বলি তাহলে মানসিক চাপটা কি। ডেফিনিটভাবে এর তো কোনো কিন্তু ডেফিনেশন হয় না, বাট চাপটা তৈরি হয় কিন্তু যে কোনো একটা ডিম্যান্ডের থেকে। মানে আমার যদি কোনো একটা চাহিদা আছে, সেই চাহিদাটা কোনো কারণে পূরণ করতে পারছি না, তো সেই না পাওয়ার থেকে তখনই কিন্তু আমার মধ্যে চাপ আমরা অনুভব করি। তো এই ধরুন যে কোনো একটা সিচুয়েশন বলছি, সেটা বললে পরে আরো ভালোভাবে বোঝা যাবে। আর একটা ভাবে বলি যে মানসিক চাপ যে আমরা অনুভব করি সেটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। মানে আমার কাছে যেটা চাপ হয়তো সেটা আপনার কাছে নয়, আবার আপনার কাছে যেটা চাপ সেটা হয়তো আরেকজনের কাছে নয়। ধরুন একটা গল্প বলি, গল্প দিয়ে বললে মানে এক্সাম্পল দিয়ে বললে অনেক সহজে আমরা সেটা বুঝতে পারবো। ধরুন একটা ক্লাসের মধ্যে 4টে ছেলে টিফিন টাইমে দরজা বন্ধ করে খুব দুষ্টুমি করছিল, আর হঠাৎ করে সেখানটায় রাউন্ডে আসেন হেডমাস্টার। তো এসে নিয়ে যেই দরজাটা খোলে দেখি এরা ভীষণভাবে দুষ্টুমি করে উল্টো পাল্টা সব করেছে। তো স্যার তো ভীষণ রেগে যান, রেগে গিয়ে বলে তোমাদের 4জনকেই রাস্ট্রিকেট করা হবে। হ্যাঁ, তো শুনে নিয়ে কি হয় না, স্যার তো ভীষণ রেগে যায়, বকাবকি করে, এরকম ধরনের কথা বলে যে 4জনকে বের করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তো এইটা শুনে নিয়ে উনি যখন চলে যান তখন কি হয়, একজন বলে, 4জনের মধ্যে একজন বলে দূর বাদ দে তো, কি কার করবে, কিচ্ছু করবে না, ওই এমনি বলেছে স্যার। আর একজন বলে কি যে না না স্যার ভীষণ রেগে গেছে, বলে নিয়ে কি হয় না সে কাঁদতে বসে যায়। কি হবে বাড়িতে জানবে, বাড়িতে জানলে তো প্রচন্ড মার হবে, বলে সে কাঁদতে শুরু করে দেয়। আর একজন কি হয় না বলে যে একটা কাজ করা যায়, আমি আজকে বাড়ি যাব না, বরঞ্চ আমি পালিয়ে যাব, আমি আমার মাসির বাড়িতে গিয়ে থাকবো 2 দিন, তারপরে আমি বাড়ি আসবো, আমি বাড়ি যাচ্ছি না। আর একজন হয়তো বলছে যে দেখ আমার কিরকম হাত পা গুলো কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, পেট ভীষণ ব্যথা করছে, কিরকম বমি বমি পাচ্ছে। তাহলে এখানে যেটা বোঝানোর জন্য বললাম যে সিচুয়েশনটা বা ইভেন্টটা কিন্তু একটাই হয়েছে, কি না স্যার দুষ্টুমি করার জন্য বকা দিয়েছে, 4জনকে সমান পরিমাণে বকেছে, 4জনের শাস্তিটাও কিন্তু সম পরিমাণে। কিন্তু 4জন ব্যক্তির কিন্তু 4 ধরনের তার অভিব্যক্তি। একজনের কাছে ছাড় কিচ্ছু হবে না, আর একজনের কাছে বাড়ি ছেড়েই চলে যাবই না, আর একজনের কাছে দেখ আমার কিরকম মানে জ্বর এসে যাচ্ছে, কিরকম একটা করছে। তো এই যে সিচুয়েশনটা এক হলেও আমাদের কিন্তু এক একজন আমরা এক একভাবে সেটাকে পারসিভ করি, ঠিক আছে। এইবারে বলি তাহলে চাপটা কি, যে মানসিক চাপ যে আমরা অনুভব করি সেটা কি না পার্সন টু পার্সন ভ্যারি করে, নাম্বার 1। নাম্বার 2 কি, এটা রিলেটেড কি আমার ডিম্যান্ড থেকে, যে আমার ডিম্যান্ড একটা আছে, সেই অনুযায়ী আমি সেটাকে ফুলফিল করতে পারছি না। ধরুন আমার একটা ইচ্ছে যে ধরুন আমার ক্ষমতা মানে মনিটারি যে ক্ষমতা যেটা, সেটা আমার হয়তো একটা 2 রুম কি 3 রুম ফ্ল্যাট কিনবার, বাট আমার ইচ্ছে হলো যে না 2 রুম 3 রুম তো সবাই কেনে, আমি একটা 5 বেডরুম ফ্ল্যাট কিনবো। কিন্তু সেই পরিমাণ টাকা নেই, অথচ আমি কিনে ফেলেছি। কেনার ফলে কি হয়েছে, এবারে তার ইএমআই দিতে হচ্ছে। তো প্রত্যেক দিন আমার মধ্যে সেই চাপটা অনুভব করছি, যদি আমার চাকরিটা না থাকে তাহলে কি করবো, তাহলে আমি কি হবে, কি করে ইএমআই করবো, লোকে আমাকে কি বলবে। তাহলে একটা ডিম্যান্ডটাকে ফুলফিল করতে গিয়ে কিন্তু আমি এই স্ট্রেসটাকে আমি অটোমেটিক্যালি নিজেই কিন্তু এটাকে নিয়েছি। হয়তো বোঝাতে পারলাম। তাহলে স্ট্রেস বিষয়টা আসে কি করে, যদি আমরা একবার শিখে নিতে পারি যে স্ট্রেসের মূল কারণটা কি, তখন আমরা সেটাকে ম্যানেজ করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে, তাই না। তাহলে যেটা বলছিলাম, তাহলে এবারে আমি তাহলে ম্যানেজ করবো কি, যে আমার যতটা ক্ষমতা আমি সেরকমই করবো। আমার যদি 2 রুম বা 3 রুমের ক্ষমতা হয় তাহলে আমি সেরকমই করি। তারপরে আবার আমি টাকা
নেব না, তাই তো? এবারে বলি কত ধরনের স্ট্রেস হয়। স্ট্রেস সাধারণত কিন্তু 4 ধরনের হয়। একটা হচ্ছে টাইম স্ট্রেস, একটা হচ্ছে অ্যান্টিসিপেটরি স্ট্রেস, একটা সিচুয়েশনাল স্ট্রেস, আর একটা হচ্ছে এনকাউন্টার স্ট্রেস। ফার্স্টে কি বললাম যে টাইম স্ট্রেস। ধরুন আমার একটা মিটিং আছে, তো সেই মিটিংটা আমার আছে 12টার সময়। তো আমি অফিসে বেরোবো বলে আমি ধরুন 10:30 নাগাদ বেরিয়েছি। তো জানি যে আমি এই তো ম্যাক্সিমাম হলে 11:30টায় পৌঁছে যাবো, 12টায় আমি মিটিংটা ধরবো, অ্যাটেন্ড করবো। তো এবারে দেখা গেল যে রাস্তায় যেতে যেতে অসম্ভব জ্যাম, আমি কিছুতেই পৌঁছতে পারছি না, আর 15 মিনিটস বাকি, 12টা বাজতে 15 মিনিট বাকি, অথচ আমি আধ ঘন্টা রাস্তা দূরে গাড়িতে বসে আছি। তখন আমার অটোমেটিক্যালি কি হবে, বাবা আজকে তো আমি প্রেজেন্টেশনটা দিতে পারবো না, কি হবে তাহলে ভেবে নিয়ে কি হচ্ছে, আমি কিন্তু স্ট্রেসফুল হয়ে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে কি টাইম স্ট্রেস। টাইমের কারণে আমার মধ্যে স্ট্রেস এসে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আজকে তো আমার শিরোর ঝাড় হবে, কি করে আমি এটাকে করব। তো এটা হলো এক ধরনের স্ট্রেস। নেক্সট যেটা বললাম কি অ্যান্টিসিপেটরি স্ট্রেস। অ্যান্টিসিপেটরি স্ট্রেসটা হচ্ছে কি, ধরুন অনেকের মধ্যে এই সিচুয়েশনে আসছে মনের মধ্যে যে যদি হচ্ছে আমার চাকরিটা চলে যায় তাহলে কি হবে, যদি হচ্ছে আমি ইএমআইটা ভরতে না পারি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার কি করে সংসার চলবে। বা হয়তো রিলেশনশিপের ক্ষেত্রেও এই অ্যান্টিসিপেটরি স্ট্রেসটা আসে, যদি আমার বয়ফ্রেন্ড আমাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি হবে, যদি আমাকে ছেড়েও চলে যায়। এই যদি কথা ভেবে কি হচ্ছে না, সে স্ট্রেসফুল হয়ে পড়ছে। ওকে ছাড়লে পরে কি হবে, লোকে আমাকে কি বলবে, এটা করলে কি হবে, তাহলে কি হবে, এই কি হবে ফিউচারের কথা ভেবে নিয়ে সে কিন্তু ভীষণভাবে স্ট্রেসফুল হয়ে পড়ছে। নেক্সট আছে কি, আরেকটা আছে যেটাকে বলে সিচুয়েশনাল স্ট্রেস। সিচুয়েশনাল স্ট্রেস হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কনফ্লিক্ট তৈরি হয়, আমি এটা করব না ওটা করব, আমার কি এইটা করা ঠিক হবে না ওইটা করা ঠিক হবে, ডিসিশন মেকিংয়ে কিন্তু অসুবিধে হয়ে যায়। ধরুন হচ্ছে একটা এক্সাম্পল দিই, ধরুন আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে তখন হয়তো অনলি 100 রুপিস আছে। আমার সেই সময় ভীষণভাবে যে রেস্টুরেন্টে গেছে সেখানটাতে মোমো আছে, আবার আর নুডলস আছে, বাট আমার দুটোই খেতে ইচ্ছে করছে, বাট আমার কাছে আছে 100 রুপিস। তো আমি কোনটা খাবো কিছুতেই ডিসিশন নিতে পারছি না। তো এইটার কারণে কি হচ্ছে না, আমি আসলে স্ট্রেসফুল হয়ে পড়ছি, কারণ আমার এটাও চাই ওটাও চাই, আমি আই এম নট এবল টু টেক দ্য ডিসিশন অ্যান্ড ফর দ্যাট আই এম বিকামিং স্ট্রেসফুল। ওকে, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কি এনকাউন্টার স্ট্রেস। এটা ধরুন এরকম বলা যেতে পারে, ধরুন পরীক্ষার রেজাল্ট বেরোবে, তার আগের দিনই দেখা গেল, অনেক সময় আমরা পেপারে পড়ি না, পরীক্ষার রেজাল্টের আগের দিনই ছেলেটি বা ছাত্র বা ছাত্রীটি আত্মহত্যা করে নিয়েছে, সুইসাইড করে নিয়েছে। কেন, যদি আমি ফেল করি তাহলে লোকে কি বলবে, আমাকে বাড়ির লোকে আমাকে কি বলবে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না, এইটা ভেবে নিয়ে হয়তো সে পাশে পড়ে গেছে, কিন্তু সেটার স্ট্রেসটা সে নিতে না পেরে তার আগের দিনে সে সুইসাইড করে বসেছে। সো এইরকম ধরনের বিভিন্ন ধরনের স্ট্রেস হয়, কিন্তু প্রত্যেকটাকে যদি আমি খুব ভালো করে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এর রুট কজ হচ্ছে কি না, কিছু একটা ডিমান্ড আছে, যে লোকে কি বলবে, যদি আমি ভালোভাবে না পাস করতে পারি তার থেকে বেটার আমি শেষ করি, তাহলে এটা একটা ডিমান্ড। ওখানে কি ছিল যে আমি যদি না হচ্ছে বা ইএমআইটা ভরতে পারি, বা আমার বয়ফ্রেন্ড যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে, সেই একটা ডিমান্ড, সেই রিলেশনশিপের ডিমান্ড, সেটা যদি তাহলে কি হবে, তাই আমি কি হচ্ছে স্ট্রেসফুল হয়ে যাচ্ছি। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি, ও আমাকে এই কথাটা রাখতে বললো, আমি পারলাম না, তাহলে কি হবে, সেইটা ভেবে নিয়ে কিন্তু আমি স্ট্রেসফুল হয়ে যাচ্ছি। তার আরেকটা হচ্ছে কি টাইম নিয়ে, যেটা বললাম যে এই টাইমের মধ্যে আমাকে পৌঁছাতে আমি পারছি না, তাহলে কি না বোকা খাবো, সেই না আমি খুব ছোট হয়ে যাব সবার কাছে, তাহলে সেটাও কিন্তু এক ধরনের ডিমান্ড। তো সেই ডিমান্ডটা ফুলফিল হবে না বলে আমি ভয়তে কি হচ্ছে না, আমি স্ট্রেসফুল হয়ে যাচ্ছি। তাহলে যে কোনো ডিমান্ডের জন্যই কিন্তু আমার মধ্যে স্ট্রেস আসে। তাহলে কি স্ট্রেস খুব খারাপ না, স্ট্রেস কিন্তু যে খুব খারাপ ও সবসময়ের ক্ষেত্রে নয়, কিছুটা স্ট্রেস কিন্তু আমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ আমরা যখন ধরুন আমাকে অনেক ধরনের কাজ করতে হয়, আমার অনেকগুলো কাজ আছে, তো এই কাজগুলো করব, কখন করব, আমি ধরুন যে সারাক্ষণ স্ট্রেসফুল হয়েই থাকি তাহলে তো করা সম্ভব নয়। আবার আমি বললাম ঠিক আছে আজ
তাহলে এইভাবে ডিলে করতে থাকি তাহলেও তো আমার কাজটাকে আমি পুরো কমপ্লিট করতে পারবো না। কিন্তু সেখানে যদি আমি ডেডলাইন থাকে যে ইউ হ্যাভ টু ফিনিশ উইদিন দিস টাইম, একটা যখন ডেডলাইন এসে গেল তখন কি করলাম, নো আই হ্যাভ টু ফিনিশ ইট। তো আমি কি সেভাবে নিজেকে ম্যানেজ করলাম। তো কখনো কখনো কিন্তু স্ট্রেস ইজ গুড ফর আওয়ার বেনিফিট। নেক্সট আছে কি এবারে, যে স্ট্রেস হলে পরে আমাদের কি কি ধরনের অসুবিধে হয়। মানে একটা হয় হচ্ছে কি ফিজিওলজিক্যাল মানে কি ধরুন প্যালপিটেশন হয়, তার বুক ধড়ফড় করছে, তারপরে হয়তো মুখটা শুকিয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে কি ফিজিওলজিক্যাল ফ্যাক্টর যেগুলো লক্ষ্য করা যায়। তারপর আছে কি কগনিটিভ হচ্ছে কি থট, যেটা কগনিটিভ ম্যানিফেস্টেশনগুলো কি হয় যে আমার থট প্রসেসটা মানে ব্লকড হয়ে যাচ্ছে, একই কথা বারবার ভাবছি, একটা নেগেটিভ থট বারে আসছে মাথার মধ্যে যে কি হবে যদি আমার চাকরি চলে যায়, যদি হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে। তাহলে সারাক্ষণ একটা থট আমার মধ্যে পারসিস্টেন্টলি কি চলতে থাকে। নেক্সট আছে হচ্ছে কি ওয়ারি, ভীষণ তার সাথে অ্যাসিমিলেটেড কি ওয়ারি, সবসময় চিন্তা হবে এবার তাহলে কি হবে, তাহলে কি হবে। কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু খুব কমিয়ে দেয়। হ্যাঁ, কগনিটিভ ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে দেখা যায় কি আমার যে মানে যে কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু আস্তে আস্তে পড়তে থাকে। যখন আমি স্ট্রেসফুল হয়ে যাই তখন কিন্তু এরকম দেখা যায়। আর আছে কি বিহেভিয়ার কি হয়, তখন হয়তো ভীষণ রেগে যাচ্ছি, হ্যাঁ চেঁচামেচি করছি, তারপরে ধরুন হচ্ছে রেস্টলেস হয়ে যাচ্ছি, ঘরের মধ্যে সারাক্ষণ পাইচারি করছি, এদিক থেকে ওদিক থেকে এদিক, কিছুতে এক জায়গায় শান্ত হয়ে বসতে পারছি না। এই ধরনের বিহেভিয়ারিয়াল কিছু কিন্তু ম্যানিফেস্টেশন আমরা লক্ষ্য করি। আর আছে কি সোম্যাটিক, যেরকম মাসেল টেনশন হয়, তারপরে হচ্ছে মাথা ব্যথা, ক্লান্তি, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি, যেগুলো হচ্ছে বডিলি আর কি লক্ষ্য করা যায়। মাথা ধরে থাকে, মাথার এই সাইডগুলো সব ব্যথা হয়ে থাকে, এগুলো কি কারণ, ডিউ টু স্ট্রেস। আমি সারাক্ষণ ওটাকে নিয়ে রয়েছি বলে। তাহলে স্ট্রেস বিষয়টা মোটামুটি বোঝাতে পারলাম হয়তো। এবারে এটাকে ম্যানেজ করব কি করে। তাহলে ম্যানেজ করবার জন্য কি করতে হবে, স্ট্রেসটা বুঝতে পারলাম যে আসল রুট কজ কি, আমার ডিম্যান্ড। সো ডিম্যান্ডটাকে যদি আমি র্যাশনালাইজ করতে পারি যে ঠিক আছে আমি আমার ডিম্যান্ডটা সেরকমই রাখবো যে হঠাৎ করে আমার একেবারে 5টা রুমের ফ্ল্যাটের দরকার নেই, আর যদি দরকার হয় সেটা ইন ফিউচার হবে, তার জন্য আমি একটু করে উঠি। একবারে লিফটে 10 তলা ওঠার দরকার নেই, তবে সিঁড়িতে আস্তে আস্তে উঠে আমি ঠিক ওইখানেই পৌঁছবো। কিন্তু আস্তে আস্তে ছোট ছোট লক্ষ্য রাখি, তাহলে কিন্তু আমি ঠিক পৌঁছে যাব। কিছু টেকনিকের কথা বলি স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক, খুব ভালো কাজ করে, জেপিএমআর টেকনিকটা ভীষণ কাজ করে। মানে লোয়ার পোর্শন থেকে স্লিপ করতে আস্তে আস্তে আপার পোর্শনে আসি, তার সাথে ব্রিদিং এক্সারসাইজ চলে। বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। যাদের ধরুন হার্টের প্রবলেম আছে, মানে কিছু ক্ষেত্রে এটা বারণ আছে, সেটা অবভিয়াসলি আপনাকে থেরাপিস্টের কাছে এসে তার মতনই আপনাকে নিতে হবে। তিনি যদি মনে করেন যে ইয়েস এটা দেওয়া যাবে, তাহলে উনি ওটা সাজেস্ট করবেন, নিজের থেকে করতে যাবেন না। নেক্সট আছে হচ্ছে কি যে ডিপ ব্রিদিং ইজ ভেরি হেল্পফুল ফর স্ট্রেস। ধরুন একদম সোজা হয়ে কোথাও একটা বসে নিয়ে ডিপ ব্রিথ করলেন, কাউন্ট করলেন, 8 কাউন্ট করে ডিপ ব্রিথ করে নিলেন, তারপর 4 কাউন্ট করে রাখলেন, আর 7 কাউন্ট করে সেটাকে আস্তে আস্তে মানে মুখ দিয়ে আর কি, যেরকম করে বার্থডে পার্টিতে আমরা করি মোমবাতি নেবেন, সেভাবে আস্তে আস্তে সেটাকে ব্লো করে দিবেন। তো এর মধ্যে এটাকে যদি আপনি কন্টিনিউয়াসলি করেন 10 টাইমস করলেন 3 রাউন্ডে, তাহলে কিন্তু আর 20-25 মিনিট মতন সময় লাগলো। এরকম যদি সারাদিনের মধ্যে করা যায় 3 বার, তাহলে কিন্তু স্ট্রেস অটোমেটিক্যালি কিন্তু রিলিফ হয়ে যাবে। ঠিক আছে, ইটস আ টেকনিক। নেক্সট আছে হচ্ছে কি বায়োফিডব্যাক, একটা স্ট্রেস ম্যানেজমেন্টের খুব ভালো একটা প্রসেস। সেটা হচ্ছে যে আপনার মনিটরে দেখা যাবে যে আপনার বায়োলজিক্যাল যে ধরুন আপনার হার্টবিট কীরকম, আপনার প্রেশার কীরকম, সেগুলো আপনি দেখছেন। আর তার সাথে সাথে যে রিল্যাক্সেশন টেকনিকগুলো ইউজ করা হচ্ছে, তার ফলে যে আপনার উন্নতিগুলো হচ্ছে, ভালোগুলো দেখা যাচ্ছে, সেইটা একটা হচ্ছে আর একটা টেকনিক। নেক্সট আছে হচ্ছে মেডিটেশন তো ভীষণ ভালো কাজ করে। আর তার সাথে আছে হচ্ছে
ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন টেকনিকটা হচ্ছে কি যে চুপ করে এক জায়গায় বসে নিয়ে হচ্ছে একটা ভিজুয়ালাইজ করবেন, মানে আপনি যেটা চান সেই জিনিসটাকে লাইফে সেটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করছে। আর সেরকম একটা অ্যাবস্ট্রাক্ট কিছু একটা চাইলে হবে না যে ঠিক আছে আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, সেটা আমি ভিজুয়ালাইজ করছি না। যেরকম আপনি রয়েছেন সেরকম যেখান থেকে সেই আপনার গোল আছে সেটাকে আপনি আস্তে আস্তে ভিজুয়ালাইজ করছেন ছোট ছোট স্টেপ নিয়ে। যখন আপনি ওটাকে দেখছেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে খুব মানে স্ট্রেসটা আপনার রিলিভ হচ্ছে। ঠিক আছে, এটার একটা টেকনিক। তার সাথে আছে হচ্ছে সিবিটি তো ভীষণ ভালো কাজ করে, বাট ইমোশনাল যে অ্যাসপেক্টগুলো সেই সব ক্ষেত্রে সিবিটি খুব ভালো কাজ করে। যেরকম হচ্ছে সিবিটিটা কীরকম না, ধরুন হচ্ছে আপনার বন্ধু আপনাকে দেখেও না দেখে চলে গেছে, তো এটা একটা ইভেন্ট হয়েছে যার জন্য আপনার ভীষণ খারাপ লেগেছে, আপনার মনে হচ্ছে যে আমার ও সব থেকে প্রিয় বন্ধু, ও আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে গেল, ও কী করে করলো, ও আমাকে ভুলে গেল। তাহলে একটা ইভেন্ট হলো যার জন্য কি হলো না আপনার মধ্যে একটা বিলিভ তৈরি হলো যে আমার বন্ধু তাহলে আমাকে ভুলে গেছে, আমাকে আর ভালোবাসে না। তো এরকম একটা বিলিভ তৈরি হলো, সেই বিলিভের থেকে কি হলো একটা আপনার খুব কান্না পাচ্ছে, দুঃখ হচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে, চোখে জল এসে যাচ্ছে, বুকে খুব কষ্ট হচ্ছে, বুকটা ধড়ফড় করছে, কী করে ও করলো, কেন করলো। তাহলে এই একটা ইভেন্টের থেকে একটা বিলিভ তৈরি হলো, বিলিভের থেকে আপনার একটা কি না কনসিকুয়েন্স হচ্ছে কি আপনার বডি মানে ফিজিওলজিক্যালি বলুন, কগনিটিভ ওয়েতে বলুন, সমস্ত দিক থেকে কি আপনি বিধ্বস্ত হয়ে পড়ছে, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে আপনার। এরপরে আপনি একটা লজিক্যাল থট দিবেন, হতে পারে তো যে ও আমাকে দেখেনি, হয়তো খেয়াল করেনি, অন্য কিছু ভাবছিল, তাই হয়তো ও আমার দিকে তাকায়নি বা কিছু হয়েছে। তার থেকে ভালো আমি একটা ফোন করে দেখি তো ওর কিছু হয়েছে কি না। যখন ফোন করে দেখলাম, হয়তো দেখলাম যে ও অন্য একটা বাড়ির কোনো কারণে খুব পাজল ছিল, ও আমাকে খেয়ালই করেনি, হয়তো তাকিয়েছে কিন্তু খেয়াল করেনি যে ওটা আমি, সেই জন্য ও ওটা করেছে। তো তখন কি হবে, অটোমেটিক্যালি ভাববো কি এ মা আমি এত কিছু ভুল ভাবছিলাম। তাহলে এইভাবে লজিক্যালি আমাকে বিষয়টাকে ভাবতে হবে। হয়তো বোঝাতে পারলাম। এরকম অনেক টেকনিক আছে, তো টেকনিকগুলো অবভিয়াসলি আমরা ইউজ করবো, বাট যেটার কারণে রুট কজ যেটা স্ট্রেসের, সেইটা যদি আইডেন্টিফাই করি যে কেন আমার হচ্ছে, সেটাকে একবার মানে রিথট, মানে কি তার কারণ, ট্রিগারটা কি কারণে আমি স্ট্রেসফুল হচ্ছি, সেইটা যদি এখন একবার ভেবে নিতে পারি। ধরুন আমার একটা কালকে পরীক্ষা দিচ্ছে বা আমাকে এখন একটা প্রেজেন্টেশন দিতে হবে, ভেবে নিয়ে কি হচ্ছে আমার যেন মনে পেটটা ব্যথা করছে, আমার যেন কিরকম গাটা গুলাচ্ছে হচ্ছে, তাহলে কি করতে হবে, তখন ভাবতে হবে কি আছে, আমাকে জাস্ট কিছু বলতে হবে। তো আমি তো অনেক কথাই বলি, তো সেভাবে একটুখানি ভেবে বলবো। এইভাবে যেই আমি থটটা দিলাম, আমার মধ্যে যে বডিলি যে অসুবিধাগুলো হচ্ছিল বা মেন্টালি যে বুক ধড়ফড় করছিল, কীভাবে স্পিচটা দেবো, কীভাবে কথা বলবো, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমি যখন থট দিলাম আর একবার যখন চেক করলাম, তখন আর তার সাথে হচ্ছে একটা র্যাশনাল থট যেটাকে বলছি, সেটা যখন দিলাম, তখন কি হচ্ছে আমার স্ট্রেসটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটা কমে যাবে। তাহলে এরকম বিভিন্ন উপায়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা স্ট্রেস ফ্রি লাইফ বলবো না, কারণ স্ট্রেস ফ্রি কখনোই থাকা সম্ভব নয়। স্ট্রেস আমাদের চিরসঙ্গী, সে থাকবে, কিন্তু স্ট্রেসের জন্য খুব কষ্ট যে পাওয়া, সেই কষ্টটা কিন্তু আমরা পাবো না। নিজেরা প্র্যাকটিস করতে করতে, একদিনে অবভিয়াসলি হবে না, এটাকে প্র্যাকটিস করতে হবে। সিবিটি যেটা বললাম সেটাকে লিখে প্র্যাকটিস করতে হবে, নিজেকে নতুন সব লজিক্যাল থটসগুলো দিতে হবে, দিয়ে কিন্তু আমরা অটোমেটিক্যালি একটা খুব সুন্দর শান্তির জীবন পেতে পারি। আজকে এখানেই শেষ করি, আবার অন্যদিন অন্য কোনো একটা বিষয় নিয়ে আসবো পজিটিভ। নমস্কার।